ঝুম বৃষ্টিতে অন্ধকার রাত আরও নিকষকালো অন্ধকারে রূপ নিয়েছে। শীতকালের বৃষ্টি কারোই পছন্দ হওয়ার কথা নয়, তবে মৌয়ের ভালোই লাগছে। বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে সে, বাতাসের ঝাপটায় বৃষ্টির ছিটেফোঁটা গায়ে এসে লাগছে। পাতলা ফিনফিনে শাড়ি ভেদ করে ঢোকা ঠান্ডাক্তার বাতাসে শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। এতেও মন্দ লাগছে না। মৌ ঘুরে তাকালো রুমের দিকে। 2 বছরের ছোট্ট মেয়ে শাইনিকে বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে শান। মৌ ভালো আছে, তার সংসার আজ পরিপূর্ণ, তবু কোথাও রয়ে গেছে চাপা দীর্ঘশ্বাস। সবার সামনের সুখী দাম্পত্য জীবনের আড়ালের এই দীর্ঘশ্বাস কেউ দেখে না, শানও নয়। শান নিঃসন্দেহে একজন ভালো মানুষ, ভালো স্বামী আর ভালো বাবাও। মৌকে কখনো তার অতীত মনে করিয়ে দেয়নি, বরং চেষ্টা করেছে তার ভালোবাসায় সব ভুলিয়ে দিতে। দিন শেষে মৌ মানিয়ে নিয়েছে নিয়তির সাথে। তার জীবনে তাজ নয়, শানি ছিল। তবে মাঝে তাজের আশাটা কি খুব জরুরি ছিল? ভাগ্য যখন শানের সাথেই জুড়ে ছিল, তাহলে তাজের জন্য মায়া কেন তৈরি হলো মনে? তাজের প্রতি তার ভালোবাসা কোনো আবেগ ছিল না, সেটার প্রমাণ আজও একান্তে মৌয়ের মনে তাজের বিচরণ। মৌ জানে এটা পাপ, অন্যায়, কিন্তু মন সেটা যে অবুঝ পাখি, খাঁচায় বন্দি রাখলেও ডাক্তার ঝাপটে যন্ত্রণা দেয় আর মুক্ত করে দিল উড়ে গিয়ে বসে নিষিদ্ধ গাছের ডাক্তার। একান্ত সময়গুলো বড্ড যন্ত্রণায় কাটে মৌয়ের। জীবনের পূর্ণতার খাতায় একটা শূন্য অংশ সারা জীবন বয়ে বেড়াতে হবে তাকে। মৌ কালো মেঘে ঢাকা অন্ধকার আকাশের দিকে তাকালো। হে খোদা, যার জন্য যাকে বানাও নাই তার জন্য মায়া কেন দাও? কেন নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের এত আকর্ষণ? আমি তো চাই আমার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে, কিন্তু কোথায় যেন তবু ফাঁকা থেকে যায়। মৌ অনুভব করল তার চোখ ভিজে উঠেছে। আজকের চোখের জল তাজকে না পাওয়ার নয়, তাজকে ভুলে শানকে পুরোপুরি ভালোবাসতে না পারার ব্যর্থতার। যে ব্যর্থতা কিছুতেই চায় না মৌ। এখন সে চায় তার মনে কেবল শানের রাজত্ব চলুক, শুধুমাত্র শানের। গায়ে কিছু মেলে দেওয়ায় শীত অনুভব না হলে মৌ নিজের দিকে তাকাল। একটা শাল জড়িয়ে দেওয়া হয়েছে তার গায়ে। মুহূর্তে একজোড়া হাত পেছনে থেকে জড়িয়ে নিল তাকে। এই শীতের মধ্যে এখানে দাঁড়িয়ে কি করছ? বৃষ্টি বিলাস করছিলাম। চমকে উঠল শান, তোমার গলা এমন শোনাচ্ছে কেন মৌ? শান মৌকে নিজের দিকে ঘুরিয়ে মুখটা উঁচু করে ধরল। মৌয়ের চোখ ভেজা দেখে বুক ধক করে উঠল শানের। এই চোখের পানি সহ্য হয় না তার। ব্যস্ত গলায় বলল, কি হয়েছে বউ, তুমি কাঁদছ কেন? মৌ কিছু না বলে শানকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল, আমি অনেক খারাপ তাই না? শান মুচকি হেসে নিজের বুকে জড়িয়ে নিল মৌকে। কে বলেছে আমার বউ খারাপ? কার এত বড় সাহস? মজা করবেন না শান। আচ্ছা বাবা, মজা করব না। এখন বলো কি হয়েছে, কাঁদছ কেন? আপনি আমাকে এত কেন ভালোবাসেন? আমি তো কত অপমান করেছি আপনাকে, কত অবহেলা করেছি, কষ্ট দিয়েছি। নিজের প্রাণকে ভালো না বেঁচে থাকা যায় বলো? আমি জীবনে কোনোদিন প্রেম করিনি, আমার সব ভালোবাসা আমার বউয়ের জন্য জমিয়ে রেখেছিলাম। এত বছর ধরে যার জন্য ভালোবাসা জমিয়ে রেখেছি, তাকে ভালো না বাসলে কাকে ভালোবাসব? কান্নার বেগ বাড়ল মৌয়ের। আমি যে আমার অতীত ভুলতে পারি না তবু। দীর্ঘ শ্বাস ছাড়ল শান। অতীত ভুলা যায় না মৌ। প্রথম ভালোবাসা তো আরও ভুলা যায় না। কিন্তু অতীত আঁকড়ে কষ্ট পাওয়া বোকামি। আমাদের উচিত অতীতটাকে মনের এক কোণে সযত্নে লুকিয়ে রেখে বর্তমানটা উপভোগ করা। অতীত তুমি যত ভুলতে চাইবে তত বেশি মনে পড়বে। তাই সেটা ভুলতে চেষ্টা না করে বরং বর্তমানকে ভালোবাসার চেষ্টা করো মৌ।
মৌ শানকে শক্ত করে জড়িয়ে কাঁদতে লাগল। শান সেভাবে কিছু সময় থেকে বলল, রুমে চলো, এখানে থাকলে ঠান্ডাটা লেগে যাবে, শেষে মেয়েও কষ্ট করবে। আর একটু থাকি না। শান আর কিছু বলল না। মৌকে ভালো করে জড়িয়ে নিল শাল দিয়ে। সেভাবেই বারান্দায় দাঁড়িয়ে রইল দুজন। ২৬ প্রতি বছর এই দিনে সবাইকে নিয়ে বাংলাদেশে আসে আহান। ৭ দিন এখানে থেকে ফিরে যায় নিজেদের ব্যস্ততম জীবনে। বাংলাদেশের মাটিতে পা রেখে একটা দীর্ঘ শ্বাস ছাড়ল আহান। এই দেশের মাটিতে মিশে আছে তার আপনজন। ধ্রুব আর পাখি খুশিতে লাফাচ্ছে। ন্যান্সি তাদের দিকে তাকিয়ে আছে মলিন মুখে। দুটোই যে অবুঝ, তারা কি জানে এখানে এসেছে আনন্দ করতে নয়। হায় কপাল, যদি বুঝতে পারত। সবাইকে নিয়ে গাড়িতে গিয়ে বসল আহান। এখানে আসলে তার কষ্ট হয়, পুরানো ক্ষত তাজা হয়ে ওঠে। ধ্রুব আহানের দিকে তাকিয়ে বলল, পাপা আমরা কোথায় যাচ্ছি? এই নিয়ে একই প্রশ্ন অনেকবার করেছে ধ্রুব, কিন্তু নীরব ভূমিকা পালন করেছে আহান। আজ তার কারো সাথেই কথা বলতে ভালো লাগছে না। আহান ধ্রুবকে নিয়ে ড্রাইভারের পাশের সিটে বসেছে আর পাখি, ন্যান্সি পিছনে। আহান ধ্রুবকে বুকে জড়িয়ে বলল, তোমার মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। ধ্রুব গোল গোল চোখে তাকালো আহানের দিকে। তার কথার মানে বুঝতে পারেনি যে। বেশ অনেকটা জার্নি করার পর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেল সবাই। ধ্রুব ঘুমিয়ে পড়েছে আহানের বুকে। তাকে কোলে নিয়ে গাড়ি থেকে নামল আহান। পাখিও নেমে গেছে, আশপাশটা দেখছে সে। আহানকে দেখে দৌড়ে এগিয়ে এলো এক ভদ্রলোক। স্যার, আসতে কোনো অসুবিধা হয়নি তো? আহান শান্ত গলায় বলল, না। এদিকে সব ব্যবস্থা হয়ে গেছে? জি স্যার, সব ব্যবস্থা হয়ে গেছে। আহান তাকালো বাড়ির দিকে। এখন আর বাড়িটাকে কেউ ভূতের বাড়ি বলতে পারবে না। রংচটা বাড়ি চকচক করছে নতুন রঙে। বাড়ির আঙিনা জঙ্গলের পরিবর্তে নানা প্রজাতির ফুলে রঙিন হয়ে উঠেছে। আহান তো আর তার তুতুলকে যেখানে রেখেছে সেখানকার প্রতি উদাসীন থাকতে পারে না। আহান কোনদিকে না তাকিয়ে সোজা কবরের দিকে পা বাড়াল। ন্যান্সির উদ্দেশ্যে বলল, পুতুলকে নিয়ে ভেতরে যাও মাম, আমরা আসছি। ন্যান্সি পাখিকে নিয়ে ভেতরে চলে গেল। এতটা জার্নি করে পাখিও ক্লান্ত, তাই সে আর কোনদিকে না তাকিয়ে ন্যান্সির সাথে চলে গেল। আহান দিয়ে দাঁড়ালো কবরের সামনে, তার কোলে ঘুমন্ত ধ্রুব। বুকলো ফুল পরে বিছিয়ে আছে কবরের উপর, বকুল ফুলের মিষ্টি সুবাস নাকে লাগছে। কেমন আছিস তুতুল? হয়তো ভালোই আছিস, ভালো থাকার জন্যই তো এভাবে চলে গেলি। আমি কিন্তু ভালো আছি, নিজের কথা রেখেছি। এই দেখ তোর ছেলে কত বড় হয়ে গেছে। দুহাতে আগলে বড় করছি, কখনো বাবা মায়ের ওভার বুঝতে দেয়নি আর কোনোদিন দেব না। আমি কিন্তু ধ্রুবর জীবন থেকে তোর পরিচয় মুছে দেয়নি। সবার সামনে ধ্রুব আমার ছেলে হলেও খাতা কলমে তোর ছেলে হয়েই আছে। মাম্মাম পাপা হিসাবে আমাকে আর পাখিকে জানলেও বাবা মা হিসাবে তোকে আর মিস্টার খানকে জানে। আহান চৌধুরীর ছেলে নয়, বরং তাজওয়ার খান তাজ আর মুস্কান মাহমুদ তিতিরের ছেলে তাহিয়ান খান ধ্রুব। আমি তোদের পরিচয়েই বড় করছি ওকে। কিন্তু একটা ভুল করে ফেলেছি রে। ভুলতে বসেছি। ধ্রুব আমার কাছে আমানত, ওকে ফিরিয়ে দিতে হবে। ফিরিয়ে দিতে খুব কষ্ট হবে রে তিতির, কিন্তু তুই চিন্তা করিস না। আমি আমার এই কথাও রাখব, যত কষ্টই হোক মিস্টার খান চাইলে দিয়ে দিব তাকে তার ছেলে। আহানের চোখের পানি ধ্রুবর ঘাড়ে পড়লে ঘুম ভাঙল ধ্রুবর। মুখ তুলে আহানের দিকে তাকিয়ে ছোট ছোট হাতে তার চোখ মুছে দেওয়ার চেষ্টা করে বলল, তোমার কি হয়েছে পাপা, তুমি কাঁদছ কেন? ধ্রুবর কাজে চমকে উঠল আহান। দ্রুত নিজের চোখ মুছে নিল।
ধ্রুবর গালে কিস করে বলল, আমার কিছু হয়নি বাবাই। তোমার ঘুম ভেঙে গেছে পাপা, সরি। ধ্রুব আশেপাশে তাকালো, আমরা এখানে কি করছি পাপা? আহান ধ্রুবকে তিতিরের কবর দেখিয়ে বলল, তোমার মায়ের সাথে কথা বলতে এসেছি। ধ্রুব কবরের দিকে একবার তাকিয়ে আহানের দিকে তাকালো, এখানে তো কেউ নেই পাপা। আছে তো বাবাই, এখানে ঘুমিয়ে আছে তোমার মা। ওই যে তোমাকে ছবিতে মা দেখালাম। ধ্রুব কবরের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, মা। বুক কেঁপে উঠল আহানের। ধ্রুব কোনো বাংলা স্পষ্ট বলতে পারে না, কিন্তু মা শব্দটা এতটাই স্পষ্ট উচ্চারণ করল আহানের বুক কেঁপে উঠল শুনে। আহান কাপা গলায় বলল, আবার বলো তো বাবাই, মা। ধ্রুব আবারও বলল, মা উঠে না কেন? মায়ের ঘুম কখন ভাঙবে পাপা? ধ্রুবকে বুকে জড়িয়ে চোখের পানি ছেড়ে দিল আহান, মায়ের ঘুম আর কোনোদিন ভাঙবে না বাবাই। নিজের জীবনের বিনিময়ে তোমার জীবন পেয়েছে তোমার মা, কখনো এই জীবন নষ্ট করো না বাবাই। আহানের বড় বড় কথার মানে ধ্রুব বুঝতে পারল না, তবে আহানের বুকের সাথে মিশে তাকিয়ে রইল কবরের দিকে। আহান মনে মনে বলল, ছেলের ডাক্তার ও কি শুনতে পাস না তুতুল? সিলেট বাংলাদেশের অন্যতম এক পর্যটন এলাকা। এখানেই একটা রিসোর্ট বানানোর পরিকল্পনা নিয়ে এসেছে তাজ। জায়গা দেখে তার মালিকের সাথে কথা বলে সব ঠিকঠাক করার জন্যই সিলেট আসা। তাছাড়া যান্ত্রিক জীবনের বাইরেও একটু সময় কাটানো হয়ে যাবে। মাঝে মাঝে হাঁপিয়ে উঠে তাজ। মনে হয় ঘড়ির মতো একই নিয়মে চক্রাকারে ঘুরে চলেছে সে। এজন্যই বিজনেসটা সে প্রফেশন হিসাবে নিতে চায়নি প্রথম থেকে। দেশ বিদেশ ঘুরে শুটিং করে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করার জন্যই সব ফেলে সেটাকে প্রফেশন হিসাবে নিয়েছিল। কিন্তু সেটাই জীবনের কাল হয়ে দাঁড়ালো তাজের। দীর্ঘ শ্বাস ছেড়ে প্রকৃতি দেখায় মনোযোগ দিল তাজ। ঢাকা শহরের দালানকোঠা আর ব্যস্ততম মানুষের ছুটে চলা দেখে দেখে চোখ দুটো ক্লান্ত হয়ে পড়েছে। স্যার আগে হোটেলে যাবেন নাকি জমি দেখতে? তাজ দৃষ্টি বাইরে রেখেই বলল, আগে হোটেলে চলো। ফ্রেশ হয়ে বিকেলে প্রপার্টির মালিকের সাথেই যাব। ঠিক আছে স্যার। হোটেলে গিয়ে আগে ফ্রেশ হয়ে নিল তাজ। দুপুরের লাঞ্চের সময় হয়েছে তাই ফোন করে খাবার রুমে দিয়ে যেতে বলল। খাবার খেয়ে লম্বা একটা ঘুম দেবে ভেবে নিল। ভেজা চুল মুছতে মুছতে বেকনিতে গিয়ে দাঁড়াল। ঢাকা আর সিলেট শহরের তফাত অনেক। ঢাকায় বড় বড় দালানকোঠার দেখা মিললেও গাছের দেখা মেলা দুষ্কর। কিন্তু সিলেট শহরে দালানকোঠার সাথে আছে সবুজ গাছের সতেজতা। গত 5 বছরে রায়হানের সাথে অনেকবার দেখা করেছে তাজ শুধুমাত্র তিতিরের ঠিকানা জানার জন্য। রায়হান প্রতিবার একটু একটু করে বলেছে তাজকে, কখনো সম্পূর্ণ বলে না। হয়তো তাজকে এভাবে তোরপাতে দেখতে ভালো লাগে রায়হানের। রায়হান বলেছে তিতির সিলেটের মেয়ে, তার জন্ম এই সিলেট জেলায়, বাবা মায়ের সাথে শৈশবও কেটেছে এখানে। কিন্তু বাবা মা খুন হওয়ার পর তিতিরের জীবনটা এক ঝটকায় এলোমেলো হয়ে গেছে। তাজের কাছে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে, তিতিরের বাবা মা খুন হয়েছিল কিভাবে? রায়হানের বাবা মা কোথায়? রায়হানের বাবার শাস্তি কেন হয়নি এখনো? রায়হান তো সব বলে দিয়েছে সবার সামনে। তিতির এখন কোথায় আছে আর তিতিরের বাবার বাড়ি সিলেটের কোথায়? এমন অনেকগুলো প্রশ্নের উত্তর এখনো পাওয়া বাকি তাজের। সিলেট আসলে তাজ নিজের অজান্তে খোঁজে তিতিরকে। যদিও জানে সেটা নেহাত বোকামি ছাড়া কিছু নয়, কারণ গত 5 বছরে গোটা সিলেট তন্নতন্ন করে খুঁজেছে তিতিরকে। সে যদি এখানে থাকত তবে পেয়ে যেত তাজ। তাজ এটুকু বুঝতে পেরেছে তিতির আহানের কাছেই আছে, কিন্তু আহানের কোনো তথ্য দেয়নি রায়হান।
রুমের কলিং বেল বাজলে তাজ বুঝল খাবার চলে এসেছে। 27 সিলেটের শাহজালাল মাজার চিনে না এমন মানুষ হয়তো সারা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। মাজারের সামনে যত অসহায় মানুষ আছে সবার হাতে খাবার তুলে দিচ্ছে ছোট্ট ধ্রুব। আহান ধ্রুবকে কোলে নিয়ে তার হাতেই সবাইকে খাবার দিচ্ছে। আহানের চোখে ভেসে উঠল আজ থেকে প্রায় 6 বছর আগের দৃশ্য। তিতির যাওয়ার আগে তার বাবা মায়ের কবর আর শাহজালালের মাজার দেখে যেতে চেয়েছিল। আহান দুটো জায়গায় নিয়ে গিয়েছিল তিতিরকে। মাজার থেকে বের হতেই ছোট্ট এক বাচ্চা হাত টেনে ধরল তিতিরের। বাচ্চাটা সিলেটের ভাষায় বলল, পেটোর মাঝে যে বুক করের। তিতির হাঁটু গেড়ে বসল বাচ্চাটার সামনে। নাম কি তোমার? বাচ্চাটা কিছু না বলে তাকিয়ে আছে তিতিরের দিকে, যেন বুঝতে পারেনি তার কথা। তিতির বাচ্চাটাকে আর কিছু না বলে সামনের একটা হোটেলে নিয়ে গেল। নিজের ইচ্ছেমতো খাবার অর্ডার করে খাইয়ে দিল। খাওয়া শেষে বাচ্চাটার হাতে কিছু টাকাও দিয়ে দিল। বাচ্চাটা হাসিমুখে চলে গেলে তিতির নিজের পেটের উপর হাত রেখে আনমনে বলল, হে আল্লাহ, আমার বাচ্চাটাকে তুমি সুস্থভাবে পৃথিবীর আলো দেখাও। আমি তার প্রতি জন্মদিনে এখানকার অসহায় মানুষদের একবেলা পেট ভরে খাওয়াব। আহান তিতিরের পাশেই ছিল, তাই তিতিরের কথাটা শুনতে অসুবিধা হয়নি তার। তিতির নেই তাই তার কথা রাখতে হলেও আহান ধ্রুবর প্রতি জন্মদিনে তার হাতেই এখানকার অসহায় মানুষদের একবেলা পেট ভরে খাওয়ায়। ক্লান্ত হয়ে সবাইকে নিয়ে বাড়ি ফিরল আহান। ফ্রেশ হয়ে সবাই রেস্ট নিচ্ছে, আজ আর কোথাও যাবে না। আগামীকাল সবাইকে নিয়ে বেড়াতে যাবে ঠিক করেছে। পরদিন সকালে ব্রেকফাস্ট করে সবাইকে নিয়ে ঘুরতে বের হল আহান। শীতের দিন, চারপাশের কুয়াশা এখনো কাটেনি, চা বাগানের মাঝ দিয়ে ধীর গতিতে গাড়ি এগিয়ে চলেছে আহানদের। ন্যান্সি বলল, এই কুয়াশায় বাইরে গেলে ধ্রুবর ঠান্ডাক্তার লাগবে তো। আহান ধ্রুবকে মাস্ক পরিয়ে বলল, গরম কাপড় পরিয়ে নিয়েছি আর মুখেও মাস্ক থাকবে, কিছু হবে না। পাখি বলল, তুমি সবসময় ধ্রুবকে কোলে নাও, আমিকে নাও না কেন? কেসে উঠল আহান। মেয়েটা হঠাৎ এমন এমন কথা বলে লজ্জায় পড়তে হয় আহানকে। আহান হালকা ধমক দিয়ে বলল, তুমি কি ধ্রুবর সমান? ঠোঁট ফুলালো পাখি যেন এখনই কেঁদে দিবে। আমি না হয় ধ্রুবর থেকে একটু লম্বা, তাতে কি হয়েছে? আহান ধমক দিয়ে বলল, তুমি চুপ করবে পুতুল। এবার কেঁদেই দিল পাখি, আমাকে কেউ আদর করে না। আমি থাকব না তোমাদের সাথে, আমাকে নামিয়ে দাও, আমি থাকব না। আহান কপাল কুঁচকে বলল, মহা মুশকিল তো। পাখি চেঁচামেচি করে বলল, ড্রাইভার আঙ্কেল গাড়ি থামান, না হলে আমি এমনই দরজা খুলে নেমে যাব। বিষম খেল ড্রাইভার রবি। আহানের থেকেও বছর দুয়েকের ছোট হবে সে, আর পাখি তাকে আঙ্কেল বলছে। পাখি দরজা খোলার চেষ্টা করলে আহান বলল, রবি গাড়ি থামাও তো, না হলে এই পাগল সত্যি সত্যি নেমে যাবে চলন্ত গাড়ি থেকে। এবার ভ্যা ভ্যা করে কাঁদতে লাগল পাখি, মাম দেখো, আমাকে আবার পাগল বলেছে। আমি কি পাগল? ন্যান্সি অসহায় গলায় বলল, কি করছো মাইসান? এভাবে ওকে ডেসপারেট করলে সামলানো মুশকিল হবে আমাদেরই। গাড়ি থামাও রবি। এক সাইডে গাড়ি থামালো রবি। আহান ধ্রুবকে কোলে নিয়ে নেমে গেল গাড়ি থেকে। পাখি দরজা খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না। আহান এসে দরজা খুলে দিল আর পাখি নেমে গেল। আহান ধ্রুবকে গাড়ির ভেতরে ন্যান্সির কোলে দিল। ধ্রুব এতক্ষণে বলল, মাম্মাম কাঁদে কেন গ্রানি? ন্যান্সি মুচকি হেসে বলল, মাম্মাম রাগ করেছে। মাম্মাম কেন রাগ করেছে? তুমি একাই সবসময় পাপার কোলে উঠে বসে থাকো, মাম্মামকে পাপা কোলে নেয় না তাই। আমি তো বেবি, তাই পাপা কোলে নেয়। মাম্মামও কি বেবি?
ন্যান্সি দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, হুম মাম্মামো বেবি। আহান ধ্রুবকে গাড়ির ভেতর দিয়ে পাশে তাকিয়ে দেখল পাখি উল্টো দিকে হাঁটছে, কুয়াশায় মিলিয়ে যেতে চলেছে। আহান দৌড়ে এসে পাখি সামনে দাঁড়াল। পাখি ঠোঁট ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিলে আহান বলল, কি সমস্যা? পাখি ফুপিয়ে কেঁদে বলল, আমাকে কেউ আদর করে না, আমি থাকব না। আহান পাখির দুগাল ধরে নিজের দিকে করে বলল, আমার ছোট্ট বউটা বুঝি রাগ করেছে? পাখি মাথা উপর নিচ করে বুঝালো, হ্যাঁ সে রাগ করেছে। আহান পাখির কপালে নিজের অধর ছুঁয়ে বলল, তুমি না ধ্রুবর মাম্মাম, নিজের ছেলের সাথে হিংসা করলে হবে? তুমি সমান সমান আদর করবে, তাহলে আমি রাগ করব না। আচ্ছা ঠিক আছে, সমান সমান আদর করব। এখন চলো, আমাদের যেতে হবে। পাখিকে কিছু বলার সুযোগ না দিয়ে তাকে কোলে তুলে নিল আহান। এবার খুশি? পাখি হাত তালি দিয়ে বলল, ইয়ে কি মজা। আহান মনে মনে বলল, আর একটু বুঝদার হলে খুব অসুবিধা হতো কি? গাড়ির কাছাকাছি এসে পা থমকে গেল আহানের। কুয়াশা ভেদ করে দেখতে পেল একটা প্রাইভেট কার এলোমেলো হয়ে এদিকে এগিয়ে আসছে। দেখে মনে হচ্ছে আহানের গাড়িতে ধাক্কা মারবে। আহান চিৎকার করে বলে উঠল, ধ্রুব। পাখি ভয়ে আহানের গলা জড়িয়ে ধরল শক্ত করে। গাড়িটা আহানের গাড়ি ধাক্কা দিতে গিয়েও একটুর জন্য পাশ কাটিয়ে গিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারল। চোখের সামনে এমন দৃশ্য দেখে আহান কিছুটা সময়ের জন্য থমকে গেল। হুঁশ ফিরতেই পাখিকে কোল থেকে নামিয়ে দৌড়ে সেই গাড়ির দিকে গেল। গাড়ির সামনের অংশ ভেঙে গুড়িয়ে গেছে। স্টিয়ারিং এর উপর মাথা রেখে পড়ে আছে একজন। আহান গাড়ির ভেতরে দেখল আর কেউ আছে কিনা, না কেউ নেই। আহান স্টিয়ারিং থেকে মাথা তুলে মুখটা দেখে থমকে গেল। এটা সে কাকে দেখছে? কোনোদিন সামনাসামনি না দেখলেও মানুষটাকে চিনতে অসুবিধা হল না আহানের। বিড়বিড় করে বলল, মিস্টার খান। আহান যে নিজের বোধশক্তি হারিয়ে ফেলেছে। কি করবে, কি করা উচিত কিছু বুঝে উঠতে পারছে না সে। তাজের সাথে এখানে এভাবে দেখা হবে কল্পনা করতে পারেনি আহান। কি হয়েছে আহান? গাড়ি থেকে ন্যান্সি, ধ্রুব, রবি সবাই নেমে এসেছে। আহানের হুঁশ ফিরল তাদের ডাক্তার। নিজেকে সামলে তাজের হাত ধরে পালস চেক করল। না, বেঁচে আছে এখনো, পালস চলছে। রবি আমাকে হেল্প করো। আহান আর রবি অনেক কষ্টে গাড়ি থেকে বের করল তাজকে। পাখি কেমন অস্থির হয়ে উঠল এত রক্ত দেখে। পাখি মাথা চেপে ধরে বলল, আপনি আপনি আমার আপনি, রক্ত, আপনি কাঁদে। আহান যেন অথই সাগরে পড়ল এবার। কাকে সামলাবে সে? তাজকে দ্রুত হসপিটালে নেওয়া প্রয়োজন। এদিকে পাখি ডেসপারেট হয়ে উঠেছে আবার। তার মনে পড়ে গেছে তিতিরের কথা। এদিকে তাজের মুখ দেখে স্তব্ধ হয়ে গেছে ন্যান্সি। সেও চিনতে পেরেছে তাজকে। যদিও হুবহু ছবির মতো নেই চেহারা, 6 বছরে চেঞ্জ হয়েছে। কিন্তু যার ছবি বুকে নিয়ে তিতির রোজ সবার আড়ালে কাঁদত, নিজের সন্তানের সাথে কথা বলত, যার ছবি দেখিয়ে তাকে ন্যান্সির চিনতে অসুবিধা হল না। তাছাড়া আহান তো প্রায় তিতির আর তাজের ছবি দেখায় ধ্রুবকে। ন্যান্সি আহানের দিকে তাকালে আহান অসহায় চোখে তাকালো তার দিকে। ন্যান্সি ধ্রুবকে শক্ত করে বুকে জড়িয়ে রেখেছে। ধ্রুবকে উল্টো দিকে মুখ করিয়ে কোলে নিয়েছে ন্যান্সি। বাচ্চা ছেলে রক্ত দেখে ভয় পাবে ভেবে। ধ্রুব বারবার দেখার চেষ্টা করলেও ন্যান্সি শক্ত করে জড়িয়ে রেখেছে তাকে। আহান বলল, রবি অ্যাম্বুলেন্স ডাক্তার রমত সময় নেই। অ্যাম্বুলেন্স আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে। চিন্তা করবেন না স্যার, আমি নিয়ে যাচ্ছি। আহান ন্যান্সির দিকে তাকিয়ে বলল,
মাম, আমরা বাড়ি থেকে বেশি দূরে আসিনি। আমি ফোন করে দিচ্ছি বাড়ি থেকে গাড়ি, আসলে তুমি ওদের নিয়ে বাড়ি চলে যাও। আহান তাজকে গাড়ির পেছনের সিটে শুইয়ে দিয়ে মাথায় নিজের রুমাল বেঁধে দিতে দিতে বলল। ন্যান্সি তখনও পাথরের মতো দাঁড়িয়ে আছে। আহান তাড়াহুড়ো করে সব করার চেষ্টা করছে। রবি ড্রাইভিং সিটে বসে পড়েছে। আহান দৌড়ে এসে পাখিকে জড়িয়ে ধরে বলল, শান্ত হয়ে যাও আমার পুতুল। তোমার আপনি ভালো আছে। আহান কোন দিকে যাবে বুঝতে পারছে না। পাখি নিজের মাথার চুল খামচে ধরে আপনি আপনি করে যাচ্ছে। ন্যান্সি ধ্রুবকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ধ্রুবও কেমন ছটফট করছে কি হয়েছে দেখার জন্য। নানা প্রশ্ন করেই যাচ্ছে। রবি বলল, স্যার, লোকটা মরে যাবে এভাবে থাকলে। আহান চিৎকার করে উঠল, না, উনাকে বাঁচতে হবে। উনার অনেক কিছু জানার বাকি আছে। আহান পাখিকে ন্যান্সির কাছে এনে দাঁড় করালো। মাম, 5টা মিনিট সামলে রাখো এদের। আহান দৌড়ে গাড়িতে গিয়ে বসে তাজের মাথা নিজের কোলে তুলে নিল। সাদা রুমাল রক্তে ভিজে উঠেছে। রবি যত দ্রুত পারছে গাড়ি চালাচ্ছে। আহান বাড়িতে ফোন দিয়ে দ্রুত গাড়ি পাঠাতে বলল আর তাজের গাড়িতে ফোন বা অন্য কিছু পাওয়া যায় কিনা দেখতে বলল। তার ফ্যামিলির সাথে যোগাযোগ করার মতো। আহান তাকালো তাজের মুখের দিকে। ধ্রুব মায়ের অনেকটা পেলেও বাবারও কিছুটা পেয়েছে। আহান সেটা আজ বুঝতে পারল। তাজের গায়ের সাদা শার্টটা রক্তে ভিজে গেছে। ফোনের আওয়াজ পেয়ে আহান তাজের পকেটে খুঁজতে লাগল, কারণ এটা তার ফোনের আওয়াজ নয়। ফোন পেয়ে বের করে দেখল ফোন অক্ষত আছে। সবুজ নামের কেউ কল দিচ্ছে। রিসিভ করলে আহান বুঝতে পারল সবুজ তাজের পিয়ে। আহান সব খুলে বলে তাজেকে কোনো হসপিটালে নিচ্ছে তার নাম বলে দিল। এদিকে ভয়ে সবুজের গলা শুকিয়ে গেল। ফোন কাটতেই স্ক্রিনে তিতিরের ছবি ভেসে উঠল। আহান অবাক হয়ে তাকালো ফোনের স্ক্রিনে, তারপর তাজের মুখের দিকে। আহান যতটা জানে তাজ ভালোবাসত না তিতিরকে, তবে তিতিরের ছবি কেন তার ওয়ালপেপারে এখনো? প্রচণ্ড মাথা যন্ত্রণা নিয়ে পিটপিট করে তাকিয়ে বুঝার চেষ্টা করলাম কোথায় আছি। আশেপাশে তাকিয়ে বুঝতে পারলাম এটা হসপিটাল। পাশেই একজন নার্স দাঁড়িয়ে কিছু করছে। মনে করার চেষ্টা করলাম এখানে কিভাবে এলাম। কুয়াশা ঘেরা সকাল দেখে একটু ঘুরতে ইচ্ছে হলো পাহাড়ি রাস্তায়। ইচ্ছেটাকে প্রাধান্য দিয়ে সবুজকে কিছু না বলেই গাড়ি নিয়ে বের হয়ে যাই। ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিলাম আর আশপাশের সৌন্দর্য উপভোগ করছিলাম। হঠাৎ করেই লক্ষ্য করলাম গাড়ির গতি বাড়ছে, চেষ্টা করেও কমাতে পারছি না। তারপরই বড় ঝটকা খেলাম, ব্রেক কাজ করছে না। এমনি পাহাড়ি রাস্তা, তার উপর ব্রেক কাজ করছে না। কোনোভাবে গাড়ি নিয়ন্ত্রণে আনতে পারছিলাম না। তখনই সামনে দেখতে পাই একটা গাড়ি দাঁড় করানো। সেটা পাশ কাটিয়ে একটা গাছে ধাক্কা লাগে। মাথায় ব্যথা অনুভব করি, তারপর আর কিছু মনে নেই। ধীর গলায় বললাম, নার্স। 28। মিস্টার খানের জ্ঞান ফিরেছে শুনে হন্তদন্ত হয়ে কেবিনে গিয়ে বললাম, এখন কেমন লাগছে মিস্টার খান? তাজ ঘুরে তাকালো আহানের দিকে। জি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি? নার্স বলল, স্যারই আপনাকে হসপিটালে নিয়ে এসেছেন। তাজ প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে বলল, স্যার? আহান মুচকি হেসে বলল, আমি আহান চৌধুরী। এই হসপিটালটা আমাদেরই বলতে পারেন। আহানের বাকি কথা তাজের কানে গেল না। শুধু আহান নামটাই মস্তিষ্কে তীব্র বেগে আঘাত করল। কাপা গলায় বলল, আহান চৌধুরী? আহান মলিন হেসে বলল, জি, আপনি যাকে ভাবছেন সেই আহান চৌধুরী। অস্থির হয়ে উঠল তাজ। তিতির কোথায়?
আমি জানি তিতির আপনার কাছেই আছে। আপনি আমার ছোট হবেন বয়সে, তবু হাত জোর করে বলছি, বলুন তিতির কোথায়? গত প্রায় 6টা বছর যাবৎ হন্যে হয়ে খোঁজে চলেছি ওকে। তাজের অস্থিরতা দেখে বুক কেঁপে উঠল আহানের। তাজের চোখমুখ বলে দিচ্ছে সে তিতিরের জন্য কতটা অস্থির হয়ে আছে। সত্যিটা জানলে মানতে পারবে তো? আহান নিজেকে সামলে বলল, আপনি আগে শান্ত হন। এখন এত উত্তেজনা আপনার শরীরের জন্য ঠিক নয়। মাথার ক্ষতটা খুব গভীর না হলে উত্তেজিত হলে ক্ষতি হবে। তাজ আগের মতো অস্থির হয়েই বলল, আমি একদম ঠিক আছি। আপনি দয়া করে তিতিরের কাছে নিয়ে চলুন আমাকে। কথা শেষ করে তাজ বেড থেকে নামতে গেলে আহান দ্রুত এসে ধরে ফেলে, আরে আরে করছেন কি? আপনি এখনো অনেক উইক, অনেকটা রক্ত বেরিয়ে গেছে শরীর থেকে। ডাক্তার হাতটা ভেঙে গেছে, আপনি প্লিজ শান্ত হন। তাজ এতক্ষণে খেয়াল করল তার ডাক্তার হাতে ব্যান্ডেজ করা। এদিকে আহান নিজের ভুল বুঝতে পারল। এখনই তাজের সামনে আসা ঠিক হয়নি তার। কিন্তু এত কিছু ভাবেনি সে। তাজ এতটা ডেসপারেট হয়ে উঠবে বুঝতে পারেনি। তাজ তবু একই কথা বলল, প্লিজ বলুন তিতির কোথায়? আমি আর সহ্য করতে পারছি না এই অপরাধবোধের বোঝা। আহান কি করবে বুঝতে পারছে না। তাজকে এখনই সবটা জানালে সেটা তাজের জন্য ক্ষতিকর হবে। এদিকে তাজকেও শান্ত করা প্রয়োজন। আহান তাজের কাঁধে হাত রাখল, আপনি শান্ত হন আগে। তিতির আমার কাছেই আছে। আপনি সুস্থ হয়ে উঠলেই নিয়ে যাব আপনাকে। তাজ যেন হাতে চাঁদ পেল, সত্যি বলছেন আপনি? আহান তাজকে আশ্বস্ত করে বলল, জি আমি সত্যি বলছি। মনে মনে বলল, আমাকে মাফ করবেন মিস্টার খান। তিতির আমার কাছে থেকেও নেই। কিন্তু এই মুহূর্তে এটা আপনাকে জানানো যাবে না। হন্তদন্ত হয়ে কেবিনে প্রবেশ করল ইরিনা। তাজকে দেখে ডুকরে কেঁদে উঠল, এসব কিভাবে হলো বাবা? আমি ঠিক আছি মা, প্লিজ কান্না করো না। কে শুনে কার কথা ইরিনা ছেলেকে জড়িয়ে কাঁদতে লাগল। তাজের অ্যাক্সিডেন্টের কথা শুনে তাদের দুনিয়া অন্ধকার হয়ে গিয়েছিল। ফ্লাইট পেতেই চলে এসেছে। এবার কেবিনে ঢুকল সবুজ আর ইকবাল। ইকবাল ভেজা গলায় বলল, এসব কিভাবে হলো তাজ? দুজনেই অস্থির হয়ে উঠল তাজকে নিয়ে। তাজ যে তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তাজ বাবা মাকে বুঝাতে লাগল সে ঠিক আছে। ইকবাল সবুজকে ইচ্ছেমতো বকল তাজকে একা ছাড়ার জন্য। একপাশে দাঁড়িয়ে আহান সবই দেখছে। চোখে নোনা জলের আনাগোনা দেখা গেল তার। মনে মনে বলল, সবার জীবনে কিছু শূন্যতা থেকেই যায়। মাকে বড্ড মনে পড়ছে আজ আহানের। সেই সাথে বাবার প্রতি হচ্ছে তীব্র ঘৃণা। চোখ মুছে নিল আহান। কেবিন থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই তাজ বলে উঠল, মা তিতিরকে পেয়ে গেছি আমি। তাজের এক কথায় চমকে উঠল সবাই। কেবিনে পিনপতন নীরবতা বিরাজ করছে। ইরিনা কাপা গলায় বলল, কোথায় পেয়েছিস তুই তিতিরকে? আহানকে দেখিয়ে তাজ বলল, তিতির আহানের কাছে আছে মা। আহান তিতিরের কাজিন। ইকবাল আর ইরিনা দুজনেই তাকালো আহানের দিকে। আহানের আর পা বাড়ানো হল না। সেই জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সবার দৃষ্টি এখন তার দিকে। ইরিনা এগিয়ে এলো আহানের দিকে, তিতির তোমার কাছে? টলমল চোখে ইরিনার দিকে তাকালো আহান, সময় হলে সব জানতে পারবেন আপনারা। আপাতত আমাকে যেতে হবে এখন। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বের হয়ে গেল আহান। রেখে গেল কয়েক জোড়া কৌতূহলী চোখ। আহান অস্থিরতা নিয়ে বাড়ির দিকে ছুটল।
সবুজের থেকে তাজের গত 5 বছরের জীবনযাপনের সম্পর্কে জেনেছে আহান। সন্ধ্যা পেরিয়ে বাড়িতে পৌঁছালো সে। সোজা চলে গেল তিতিরের কবরের কাছে। তুই যে বলেছিলি তাজ তোকে ভালোবাসে না, তবে কেন তোর জন্য এত অস্থিরতা তার? এবার কিভাবে সবটা বলবো আমি তাকে? সে তো তোর আশায় বসে আছে এখনো। বিয়ে পর্যন্ত করেনি তোর আর তোদের সন্তানের আশায়। তুই সত্যি স্বার্থপর রে তুতুল। তাজ একাই আছে এখন কেবিনে। তিতিরের দেখা পাওয়ার জন্য ছটফট করছে। হঠাৎ তাজের মনে হল নিজের সন্তানের কথা। তিতিরের খোঁজ পাওয়ার খুশিতে বাচ্চার কথা বলেই গিয়েছিল তাজ। আহানকে বাচ্চার কথা জিজ্ঞেস করতে মনেই নেই। নিজের কাণ্ডকারখানায় নিজেই হতভম্ব হয়ে গেল তাজ। বাচ্চাটার জন্য অস্থির হয়েছিল সে, আর তিতিরের খোঁজ পেয়ে বাচ্চার কথা মনেই নেই তার। এটা কিভাবে সম্ভব? আহান তো বলল তিতির তার কাছেই আছে। তার মানে তিতির ভালো আছে, সুস্থ আছে, আর বাচ্চাটা? এত প্রশ্নের ভিড়ে মাথা ব্যথা করছে তাজের। চোখ বন্ধ করে শুয়ে ভাবতে লাগল কিভাবে তিতিরের কাছে মাফ চাইবে। একসময় ঘুমিয়ে পড়ল তাজ। 29 দুদিন হসপিটালের বেতে ছটফট করে কাটাল তাজ। আহান আড়াল থেকে তাজের খোঁজ খবর নিয়েছে কিন্তু সামনে যায়নি। আবার তিতিরের কথা জানতে চাইলে কি উত্তর দিবে সে? নার্স জানালো তাজ তাকে খুঁজছে বারবার, কিন্তু আহান নিরুপায়। তাজের এই অবস্থায় এমন একটা ধাক্কা সহ্য করতে পারবে না। দুদিন পর তাজকে আর হসপিটালে রাখা গেল না। হসপিটাল থেকে আহানের ঠিকানা নিয়ে মাহমুদ ভিলার উদ্দেশ্যে রওনা হল। সাথে আছে সবুজ, ইকবাল আর ইরিনা হোটেলে আছে। গাড়ি ড্রাইভ করছে সবুজ। হঠাৎ তাজ বলে উঠল, আমার ভয় করছে সবুজ। অবাক হয়ে তাজের দিকে তাকালো সবুজ। তাজের মুখে ভয় শব্দটা তার কাছে পৃথিবীর আরেকটা আশ্চর্যের বস্তু মনে হল। তাজ আর ভয় শব্দটা ঠিক মেলাতে পারছে না সবুজ। তার হঠাৎ মনে হল মাত্র দুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছে, তাই হয়তো গাড়িতে ভয় লাগছে। সবুজ বলল, স্যার আমি সাবধানে চালাচ্ছি গাড়ি। তাজের কপালে বিন্দু বিন্দু ঘামের আনাগোনা দেখা গেল। তিতিরের সামনে কিভাবে দাঁড়াবো আমি সবুজ? সবুজ এতক্ষণে বুঝতে পারল তাজের ভয়ের কারণ। সাথে অনেকটা অবাক হল, তাজের মতো মানুষও বউকে ভয় পায়। যার তীক্ষ্ণ চাহনিতে মানুষের কাপড় নষ্ট হওয়ার অবস্থা হয়, সে নাকি বউয়ের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে। আনমনে হাসল সবুজ। স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে। তাজ আগ্রহ নিয়ে বলল, কি বুদ্ধি? স্যার কিছু না ভেবে শক্ত করে জড়িয়ে ধরে বলবেন, সরি আর আই লাভ ইউ। সবুজের কথা শুনে সরু চোখে তাকালো তাজ। সবুজ ঢোক গিলে বলল, স্যার আমি এটাই করি তাই বললাম। তাজ দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, তোমাদের মতো আমাদের সম্পর্কটা স্বাভাবিক নয় সবুজ। গাড়িতে আর কোনো কথা হল না। তাজ নিজের ভাবনায় ডুবে গেল। আজ সে তিতিরের কাছে মাফ চেয়ে তাকে ফিরে চাইবে নিজের জীবনে। নতুন করে সূচনা করবে জীবনের। অতীতের সব বিষাক্ততা ভুলে এক মুগ্ধতার সম্পর্ক তৈরি করবে। স্বপ্নগুলো যখন এক ঝটকায় ভেঙে গুড়িয়ে যাবে কি অবস্থা হবে তাজের? গাড়ি যত এগিয়ে যাচ্ছে তাজের হার্টবিট তত ফাস্ট হচ্ছে। সবুজও হয়তো পাশে বসে স্পষ্ট শুনতে পাচ্ছে সেই শব্দ। গাড়ি এসে থামল মাহমুদ ভিলার সামনে। তাজ জানলা দিয়ে তাকালো বাড়িটার দিকে। বেশ পুরনো রাজকীয় ডিজাইনের বাড়িটা। গেইটের সামনে দেয়ালে সুন্দর করে পাথরে খোদাই করে লেখা মাহমুদ ভিলা, তার নিচে লেখা তিতির পাখির নীড়। তাজ নেমে গেল গাড়ি থেকে। তিতির লেখাটা আলতো ছুঁয়ে দিল। দীর্ঘ শ্বাস ছেড়ে গেইটে টোকা দিল। দারোয়ান গেইট খুলে দিল। কাকে চাই?
আহান চৌধুরীর সাথে দেখা করতে এসেছি, উনাকে বলুন তাজওয়ার খান তাজ এসেছে, তাহলেই চিনতে পারবেন। সবুজ ততক্ষণে গাড়ি রাস্তার পাশে পার্ক করে তাজের পিছনে এসে দাঁড়াল। দারোয়ান গেট ছেড়ে দাঁড়িয়ে বলল, ভেতর আসুন। দারোয়ান ভেতরে গেল আহানকে জানাতে তাজের আসার খবর। তাজ আর সবুজ গেইটের সামনেই দাঁড়িয়ে আছে। তাজ আশপাশটা নজর বুলিয়ে দেখে নিচ্ছে। ধ্রুব, আমি কিন্তু খেলব না, তুমি বল করছো না ভালো করে। ধ্রুব পূর্বের মতো ভাঙা বাংলায় বলল, আমি তো ভালো করেই করছি মাম্মাম। তুমি খেলতে পারো না তাই বল দেখতে পাও না। ধ্রুবর আওয়াজ কানে যেতেই বুকটা কেঁপে উঠল তাজের। আওয়াজের উৎস খোঁজে এগিয়ে গিয়ে দেখতে পেল বাগানের এপাশে গাছের ছায়ায় একটা মেয়ে আর একটা বাচ্চা ছেলে ক্রিকেট খেলছে। বাচ্চাটার মুখ দেখা যাচ্ছে না। মেয়েটার হাতে ব্যাট আর বাচ্চাটার হাতে বল। তাজ কাপা পায়ে এগিয়ে গেল সেদিকে। বুকের ভেতর তোলপাড় হচ্ছে তার। একটু কাছে গেলে পাখিকে চিনতে পারল তাজ। ধ্রুব বল করতেই পাখি আউট হয়ে গেল এবার। ধ্রুব হাত তালি দিয়ে লাফাতে লাফাতে বলল, মাম্মাম আউট, মাম্মাম আউট। পাখি আমতা আমতা করে বলল, নো নো, আমি আউট না। ধ্রুব গাল ফুলিয়ে বলল, তুমি চিটিং করছো, আমি খেলাবো না। ধ্রুব উল্টো দিকে ফিরে গেল। এবার ধ্রুবর মুখ দেখতে পেল তাজ। মুহূর্তে শ্বাস আটকে এলো তাজের। অবিকল তিতিরের মুখটাই যেন দেখতে পেল ধ্রুবর মাঝে। কোনো ভুল করে তাজের বকা খেলে গম্ভীর তিতিরটাও তো এভাবে গাল ফুলাত। তাজের পা কাঁপছে, হাঁটতে কষ্ট হচ্ছে তার। নিজের সাথে যুদ্ধ করে এগিয়ে গেল তাজ। হাঁটু গেড়ে বসল ধ্রুবর সামনে। হঠাৎ তাজকে দেখে খানিকটা চমকে উঠল ধ্রুব। তবে ভয় পেল না, অদ্ভুত চাহনিতে দেখছে তাজকে। এই মুখটা তো ধ্রুব দেখেছে কোথাও। ছোট্ট মস্তিষ্কে চাপ দিয়ে ধ্রুব মনে করার চেষ্টা করল তাজকে কোথায় দেখেছে ধ্রুব। তাজকে মোটেও অচেনা লোক লাগছে না ধ্রুবর কাছে। তাই ভয় পেয়ে সরেও যাচ্ছে না। তাজ হুট করে বুকে জড়িয়ে নিল ধ্রুবকে। ছোট্ট ধ্রুব কিছু না বুঝে ঘাপটি মেরে পড়ে রইল তাজের বুকে। ধ্রুবকে বুকে নিয়ে তাজের বুকে যেন প্রশান্তির বাতাস বয়ে গেল। ধ্রুব তখনও ব্যস্ত তাজকে চেনার। হঠাৎ করেই অস্পষ্ট গলায় বলল, বাবা। হ্যাঁ, ধ্রুব চিনতে পেরেছে তাজকে। প্রতিদিনই তো তাজ আর তিতিরের ছবি দেখে সে, তার বাবা মা বলেই তো পরিচয় করিয়ে দেয় আহান। ধ্রুবর মুখে বাবা ডাক্তারটা যেন তাজের পুরো পৃথিবী নাড়িয়ে দিল। পুরো শরীর থরথর করে কাঁপছে তার। এতগুলো বছরের অপেক্ষার ফল এখন তার বুকে। এ অনুভূতি হয়তো পৃথিবীর অন্য কিছু দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। ধ্রুবকে বুক থেকে তুলে মুখটা বা হাতে রাজলে নিয়ে চুমু খেতে লাগল তাজ। আজ দুচোখের নোনা জল গড়িয়ে পড়ছে বাঁধ ভেঙে। ধ্রুব তার ছোট ছোট হাত দিয়ে তাজের চোখ মুছে দিল। তাজ অবাক চোখে তাকালো ধ্রুবর দিকে। তুমি কাঁদছ কেন বাবা? ধ্রুবর ছোট ছোট হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আবারও চুমু খেল গুটি কয়েক। ভেজা গলায় বলল, আবার বলো বাবা। ধ্রুব পুনরায় বলল, বাবা। তাজ ধ্রুবকে বুকে জড়িয়ে মাথায় চুমু খেতে লাগল। কত বছরের অপেক্ষার অবসান হয়েছে আজ। সবুজ পেছনে থেকে ডেকে বলল, স্যার। তাজ ধ্রুবকে এক হাতেই কোলে তুলে নিল। সবুজ, দেখো, এটা আমার ছেলে। আমার ছেলে? এটা তুমি দেখেছ সবুজ? তাজের চোখে মুখে উপচে পড়ছে খুশির ঝলক। সবুজ অবাক হয়ে দেখছে তাজকে। গত 5 বছরে এই তাজকে কখনো দেখেনি সে। সবুজ তার চেনা তাজের সাথে এই তাজের মিল পাচ্ছে না। পেছনে থেকে গম্ভীর আওয়াজে, মিস্টার খান। ঘুরে তাকালো তাজ।
আহানকে দেখে ঠোঁটের কোণের হাসি প্রশস্ত হল তাজের। পাখি দৌড়ে গেল আহানের কাছে। আহান, দেখো ছেলে ধরা। ধ্রুবকে নিয়ে যাবে তো? তুমি নিয়ে এসো না ধ্রুবকে। আহান পাখির দিকে তাকিয়ে বলল, উনি তো ছেলে ধরা না, পুতুল। ভালো করে দেখো, চিনতে পারবে। পাখির চোখে মুখে তখনও আতঙ্ক। তাজকে থেকে ভয় পেয়েছে সে। ভীত চোখে এতক্ষণ তাজকে দেখছিল। পাখি গোলগাল চোখে তাকালো তাজের দিকে। পাখি তাজকে চিনতে না পারলেও তাজ চিনতে পারল পাখিকে। মনে মনে বলল, তোমার মতো একটা নিষ্পাপ জীবন বাঁচাতে তিতির যা করেছে তাতে অন্যায় করেনি। যদি কিছু না করে তোমার ক্ষতি হতে দিত তাহলেই বরং অন্যায় হতো। কোথায় তুমি তিতির? প্লিজ সামনে এসো। তাজ আশেপাশে তাকিয়ে তিতিরকে খুঁজতে লাগল। না, আশেপাশে তার দেখা মিলল না। আহান বলল, ভেতরে চলুন মিস্টার খান। তাজ মুচকি হেসে বলল, তুমি তিতিরের কাজিন, তাই ভাইয়া বললেই খুশি হব। তুমি করেই বললাম, কিছু মনে করো না। তুমি বয়সে অনেকটা ছোট আমার থেকে। তাজের কথায় আহানের বুক ধক করে উঠল। ফিরে তাকালো তাজের দিকে। তাজের হাসিখুশি মুখটা আহানের ভয় বাড়িয়ে দিচ্ছে। সত্যিটা জানলে কি অবস্থা হবে তাজের ভাবতেই বুক কেঁপে উঠল। আহান জোরপূর্বক হেসে বলল, ভেতরে চলুন ভাইয়া, সেখানে বসেই না হয় কথা হবে। এমনিতেও আপনি অসুস্থ। আহান কথা শেষ করে দুকদম যেতেই তাজ বলল, তিতির কোথায় আহান? পা থেমে গেল আহানের। এই প্রশ্নের ভয়েই তো তাজের সামনে যায়নি আহান। তবে এবার কিভাবে এড়িয়ে যাবে এই প্রশ্ন? আহান শুকনো ঢোক গিলে বলল, আগে ভেতরে চলুন, তারপর না হয় কথা বলি। আহানের অস্থিরতা এবার নজরে এলো তাজের। আহান কেন বারবার এই প্রশ্ন এড়িয়ে যেতে চাইছে? তবে কি তিতির আহানের কাছে নেই? এইসব প্রশ্নে তাজের ভয় হতে লাগল। মুখের হাসি গায়েব হয়ে গেল তার। ধ্রুবর দিকে তাকিয়ে তাকে শক্ত করে বুকে চেপে ধরল। কাপা গলায় বলল, তিতির তোমার কাছেই আছে তো আহান? আহান বুঝতে পারল তাজ ছাড়ার পাত্র নয়। সে এই প্রশ্ন এড়িয়ে যেতে দিবে না আহানকে। আহান জিহ্বা দিয়ে নিজের শুকনো ঠোঁট ভিজিয়ে নিল। সেই বার কতক্ষণ তাজের থেকে সত্যিটা আড়াল করবে? তাজকে তো সত্যিটা আজ না হয় কাল জানাতেই হবে। আহান নিজেকে শক্ত করে তাজের মুখোমুখি হয়ে দাঁড়াল, তিতির আমার কাছে থেকেও নেই। তাজের হাত পা কাঁপছে ভয়, সে কি তবে তিতিরকে পেয়েও পেল না। ভীত গলায় তাজ বলল, মানে? আহান এগিয়ে এলো তাজের দিকে। ধ্রুবকে তাজের কোল থেকে নিজের কোলে নিল। তারপর তাজের এক হাত ধরে টেনে নিয়ে যেতে লাগল। তাজ বিস্ময় নিয়ে আহানের কাজ দেখছে শুধু। আহান বাড়ির দক্ষিণ দিকে একটু একটু করে আগাতে লাগল। তাজ আর আহানের পিছনে যাচ্ছে কৌতূহলী সবুজ আর ভীত পাখি। এক এক কদম আগাচ্ছে আর তাজের ভেতরটা অস্থিরতায় ছেয়ে যাচ্ছে। আহান নিজেও অস্থিরতা অনুভব করছে। কি হবে এরপরে সেটা ভেবে ভয় হচ্ছে। পুকুরের ওপারে বকুল গাছটার নিচে গিয়ে থামল আহান। চারপাশে বকুল ফুলের সুবাস মম করছে। তাজ আশেপাশে না তাকিয়ে প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে আহানের দিকে। আহান ভেজা গলায় বলল, আপনি তো জানতে চেয়েছিলেন তিতির কোথায়? মৃদু আওয়াজে তাজের উত্তর, হ্যাঁ। আহান আঙ্গুল দিয়ে ইশারা করে সামনে তাকাতে বলল। তাজ আহানের আঙ্গুলের ইশারায় ধীরে ধীরে সামনে তাকাল। পাথরে বাঁধানো চকচকে 3টা কবর দেখতে পেল তাজ। প্রত্যেকটা কবরে নাম, জন্ম তারিখ আর মৃত্যু তারিখ লেখা। প্রথমটায় লেখা আবির মাহমুদ, তারপর সুলতানা পারভিন। শেষেরটা পড়তে গিয়ে তাজের গলা ধরে এলো, মুস্কান মাহমুদ তিতির।
দুকদম পিছিয়ে গেল তাজ। মৃত্যু তারিখটা দেখল আজ থেকে আরো 5 বছর আগের। তাজের দৃষ্টি ঘোলা হয়ে গেল, চোখে মুখে নেমে এলো অন্ধকার। ঘোলাটে চোখে আহানের দিকে তাকিয়ে ভেঙে ভেঙে বলল, এসবের মানে কি আহান? আহান উদাস গলায় বলল, তুতুল আমার কাছে থেকেও নেই তাজ ভাইয়া। আমি চাইলেও আর কোনোদিন তুতুলের সাথে আপনার দেখা করাতে পারব না। চাইলেও ফিরিয়ে দিতে পারব না ধ্রুবকে তার মা। কারণ তুতুল আরও 5 বছর আগে ধ্রুবকে এই পৃথিবীর আলো দেখিয়ে নিজেই হারিয়ে গেছে পৃথিবীর বুক থেকে। তাকে আপনি আর কোনোদিনই খুঁজে পাবেন না তাজ ভাইয়া। ধৈর্যের বাঁধ ভালো তাজের। কেউ বুঝে উঠার আগেই তাজ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল বকুল ফুল ছড়ানো ঘাসের বিছানায়। সবুজ চিৎকার করে উঠল, স্যার! আহান হতভম্ব হয়ে তাকালো তাজের দিকে। আহান জানত তাজ শক খাবে, কিন্তু সেটা সামলে উঠতে পারবে না, সেটা বুঝতে পারেনি। সবুজ দৌড়ে এসে তাজের সামনে বসে পড়ল। 30 তিতিরের রুমেই শুয়ে আছে তাজ। ছোটবেলায় এটাই তিতিরের রুম ছিল, যদিও একা কখনো থাকত না এই রুমে। রুমটা আগের মতো নেই। বাড়িটা আগের হলেও অনেক কিছুই পরিবর্তন করতে হয়েছে। অনেক বছরের অযত্নে নষ্ট হয়ে গিয়েছিল অনেকটাই। আহানি সব ঠিকঠাক করিয়েছে। তাজের পাশে বসে আছে ধ্রুব। রুমে সকলেই উপস্থিত, সাথে তাজের বাবা মাও। সবুজের মাধ্যমে তাদেরও খবর দিয়ে এনেছে আহান। তাজের এখনও জ্ঞান ফিরেনি। এক্সিডেন্টের আঘাতই সামলে উঠতে পারেনি এখনও, তার মধ্যে এত বড় মানসিক আঘাত সহ্য করতে পারেনি। আহান দেখেছে তাজকে, এমনি প্রবেলম নেই, তবে জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। ইরিনা ধ্রুবর সাথেই তাজের পাশে বসে নিঃশব্দে কান্না করছে আর মাঝে মাঝে ধ্রুবকে বুকে টেনে নিচ্ছে। সোফায় হতভম্ব হয়ে বসে আছে ইকবাল খান। আহানের থেকে তিতিরের মৃত্যুর কথা শুনে তারা সত্যি হতভম্ব। ইকবাল খান তাকালো ধ্রুবর দিকে। তার বংশধর তার সামনে সহিসালামত বসে আছে, একটা মেয়ের আত্মত্যাগের ফল হয়ে। যে মেয়েটাকে কিনা সে সবসময় অপছন্দ করে গেছে। সব সত্যিটা জানার পরও স্বার্থপর বসে আখ্যায়িত করে গেছে নির্দ্বিধায়। নিজের কাজে নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করছে ইকবালের। অর্থ, প্রতিপত্তি আর বংশমর্যাদার অহংকারে সবসময় ছোট করা মেয়েটার বংশপরিচয় তাকে আরও বেশি লজ্জিত করছে নিজের কাজে। অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কিন্তু তার থেকে মুক্তি পাওয়ার পথ নেই। কারণ মেয়েটার কাছে মাফ চেয়ে নিজের অপরাধবোধের বোঝা কমাতে পারবেন না কোনোদিন। বাকি জীবন এই অপরাধবোধের বোঝা মাথায় নিয়ে কাটাতে হবে। এসব ভেবে ইকবালের চোখ গেল বিছানায় পড়ে থাকা ছেলের ক্লান্ত মুখশ্রীর দিকে। ইকবাল আজ বুঝতে পারছে তাজের কষ্ট। ছেলেটা যে গত প্রায় 6টা বছর ধরে এই অপরাধবোধ বয়ে বেড়াচ্ছে, আর বাকি জীবনটাও বয়ে বেড়াতে হবে। নিজের ছেলের জন্য কষ্টে বুক ফেটে যাচ্ছে ইকবালের। সহ্য করতে না পেরে এবার বের হয়ে গেল রুম থেকে। ইরিনা ধ্রুবকে শক্ত করে জড়িয়ে ধরল। ধ্রুব হঠাৎ বলল, বাবা কি ঘুমাচ্ছে? ইরিনা মুগ্ধ হয়ে শুনল ধ্রুবর কথা। আসছে পড়ে ধ্রুব এই প্রথম কথা বলল। বাংলায় একটা প্রবাদ আছে, আসলের চেয়ে সুদ মিষ্টি। নাতিকে পেয়ে ইরিনার অবস্থাও তেমন। শুভ্র রঙের শাড়ি গায়ে জড়ানো, মাথায় সদ্য ফোটা সাদা গোলাপের ব্যান্ড। সাদা গোলাপের বাগানের মাঝে হেঁটে যাচ্ছে এক রমণী, কোমর ছাড়িয়ে যাওয়া লম্বা চুলগুলো বাতাসে দোল খাচ্ছে। দাঁড়াও, কে তুমি? রমণী ফিরে তাকালো না তাজের কথায়। তাজের কানে বাড়ি খেল খিলখিল হাসির আওয়াজ। সে হাসিতে তাজের বুক কেঁপে উঠল। তাজকে উপেক্ষা করে সেই রমণী চলে যেতে নিলে তাজ পেছনে থেকে তার হাত টেনে ধরল।
বুঝবে, তুমি বুঝবে, যেদিন সব বুঝবে, হারিয়ে আমায় খুঁজবে, তবে দিন শেষে শূন্য হাতে নিজের নীড়ে ফিরবে। বিষাক্ত ফুল নেই আপন করতে, তার ঘ্রাণেও যে হবে প্রাণনাশ। রমণী না হাত ছাড়ালো আর না তাজের দিকে ফিরে তাকালো। ছন্দ ছন্দে কথাগুলো বলে আবার খিলখিলয়ে হাসতে লাগল। সে রমণীর হাত ছেড়ে দিল তাজ। অস্ফুট স্বরে বলল, তিতির। এবার ঘুরে তাকালো সেই রমণী, বাহ, চিনে নিয়েছেন তবে। তিতিরের চোখ ঝলসানো রূপে চোখ বন্ধ করে নিল তাজ। তিতির এতটা সুন্দর হয়ে উঠেছে তাজের চোখ যেন ঝলসে যাবে তার রূপের আগুনে। তবু আবারও তাকালো তাজ। আমি তো আপনাকে ভালো থাকার জন্যই ছেড়ে এসেছিলাম তাজ। তবু আপনি কেন আমাকে খুঁজছেন? আমি তো আপনার সাথে সব হিসেব নিকেশ চুকিয়ে এসেছি তাজ। তাজ অসহায় গলায় বললে, সত্যি কি সব হিসেব নিকেশ চুকানো হয়ে গেছে তিতির? মুচকি হাসল তিতির, না, একটা হিসেব এখনো বাকি রয়ে গেছে। তিতির নিজের পেছনে থেকে হাত ধরে বের করে আনল ছোট্ট ধ্রুবকে। ছোট্ট ধ্রুবর ঠোঁটের কোণে ঝুলে আছে মিষ্টি হাসি। এই হিসেবটা বাকি থেকে গেছে তাজ। মনে পড়ে সেই রাতের কথা। সেই রাতের প্রমাণ আমার জীবনের ধ্রুবতারা এই তাহিয়ান খান ধ্রুব। ও শুধু আপনার সন্তান নয় তাজ, আপনার সারা জীবনের শাস্তি, অনুশোচনা, অপরাধবোধ। আপনি যতবার ওর দিকে তাকাবেন নিজের অনুশোচনার আগুনে পুড়বেন। আপনি তো বলেন আমি আপনার জীবনের বিষাক্ত ফুল। যেখানে বিষাক্ত ফুলের ঘ্রাণেও হয় প্রাণনাশ, সেখানে ধ্রুব এই বিষাক্ত ফুলের একটা অংশ তাজ। তাজ পারবেন তো বিষাক্ত ফুলের এই অংশ আগলে রাখতে? তাজ কাপা গলায় বলল, পারব। তিতির ধ্রুবর ছোট হাতটা তাজের হাতে তুলে দিল, তবে নিন আপনার শাস্তি। ধ্রুবকে তাজের হাতে দিয়ে তিতির সামনে হাঁটতে লাগল আবার। তাজ পেছনে থেকে চিৎকার করে বলল, দাঁড়াও তিতির, যেও না। আমাকে একবার সুযোগ দাও মাফ চাওয়ার, একবার ফিরে এসো আমার জীবনে। ধীরে ধীরে কুয়াশায় মিলিয়ে গেল তিতির, তাজের হাতে রেখো গেল তাজের শাস্তি। তিতির বলে হুড়মুড়িয়ে উঠে বসল তাজ। ঘামে সারা শরীরে ভিজে গেছে। জোরে জোরে শ্বাস নিতে লাগল তাজ। অনেকটা সময় লাগল নিজেকে সামলাতে। আশেপাশে তাকিয়ে বুঝার চেষ্টা করল কোথায় আছে। নিজের পাশে বেডে চোখ পড়তেই দেখতে পেল ধ্রুব ঘুমিয়ে আছে তার পাশে। ফ্লোরে বসে বেডে মাথা রেখে ঘুমিয়েছে ইরিনা আর সোফায় ইকবাল। ধীরে ধীরে সব মনে পড়ে গেল তাজের। অস্থির হয়ে উঠল তাজ। পাশ থেকে ধ্রুবকে এক হাতে কোলে তুলে নিল। বের হয়ে গেল রুম থেকে। দরজায় ধরাম করে শব্দ হলে ঘুম ভেঙে গেল ইরিনার। বেডে তাজ বা ধ্রুব কাউকে না দেখে চোখের ঘুম উধাও হয়ে গেল। ওগো, শুনছ, ছেলেটা কোথায় গেল আবার? ইরিনার কান্নারত চিৎকারে ঘুম ছুটল ইকবালের। ইরিনার থেকে শুনে রুম থেকে বের হয়েই তাজকে ডাকতে লাগল জোরে জোরে। আহান ঘুমায়নি, তাই বের হয়ে এলো নিজের রুম থেকে। ইকবালের থেকে সবটা জেনে ছুটল তিতিরের কবরের দিকে। ঘুমন্ত ধ্রুবকে বুকে জড়িয়ে কবরের পাশে ধপ করে বসে পড়ল তাজ। কৃত্রিম আলোয় চারপাশ আলোকিত, তবে অন্ধকার নেমে এসেছে তাজের জীবনে। আদৌ কি আর কখনো কাটবে এই অন্ধকার? না, এই অন্ধকার কাটার নয়। তাজের চোখের পানি টপটপ করে পড়ছে তিতিরের কবরে। প্লিজ ফিরে এসো তিতির, একবার মাফ চাওয়ার সুযোগ দাও। একটা ভুলের এত বড় শাস্তি তুমি কিভাবে দিতে পারো আমাকে? একবার ফিরে এসো, তোমাকে অভিযোগ করার সুযোগ দিব না আর কোনোদিন। ডুকরে কেঁদে উঠল তাজ। তিতিরের কি একটুও মায়া হচ্ছে না তাজের উপর? চলেব।